হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানিকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম ভাতের প্রথম ভাতে খাওয়ার জন্যে বহু পুরনো দিনের একটা রান্না, তিল বাটা। তিল বাটা অনেকে অনেক রকমভাবে খায়, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার তিল বাটা রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি প্রায় 1 কাপের মতো নিয়েছি সাদা তিল। তিলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো তিল নিয়েছি। তিলটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। তো তার জন্য দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটুখানি গরম হয়ে গেছে, তখন পুরো তিলটাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে প্রায় 2 চামচের মতো পোস্ত। তিলের সাথে যদি একটু পোস্ত দেওয়া হয়, খুব সুন্দর টেস্ট হবে খেতে। তো তার জন্য প্রায় 2 চামচের মতো পোস্ত আমি দিয়ে দিলাম। তার সাথে আমি স্বাদ মতো লবণটা একবারে এখনই দিয়ে দিলাম। একদমই অল্প করে লবণ দিতে হবে, পরে যদি লবণ লাগে তখন কিন্তু দেওয়া যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে তিল আর পোস্তটাকে একটু হালকা করে ভেজে নেব। অনেকেই কিন্তু তিল কাঁচা কাঁচা বাটে, বাট এইভাবে একবার তিলটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে ভেজে খাবে, দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে তিলটাকে একটু হালকা করে ভেজে নেব। তিলের মধ্যে যেন কোনো রকম লালচে কালার না ধরে, বেশ একটু হালকা মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। ততক্ষণ অবধি তিলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তিলটাকে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, এই সাদা তিলের প্রচুর উপকারী গুণ আছে। তাছাড়া এখন যেহেতু গরম পড়ে গেছে, এই গরমে সাদা তিল এইভাবে রান্না করে খেলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। সাদা তিলগুলোকে একটু হালকা করে ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো সাদা তিলগুলোকে একটুখানি ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করব না। উষ্ণ গরম থাকা অবস্থায় সাদা তিলটাকে একদম মিহি করে বেটে নেব। আর সাদা তিল এইভাবে একটু হালকা করে এই অবস্থাতে খেতেও কিন্তু দারুণ লাগে। তো তারপর দেখো, আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে ওই 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর সাদা তিল বাটাতে অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে শুকনো লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তাহলে শুকনো লঙ্কার ভেতরে যে দানাগুলো আছে, সেই দানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খাওয়ার সময় 2-1টা এই শুকনো লঙ্কার দানা বা বীজ দাঁতের নিচেই পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো শুকনো লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় 12 থেকে 14 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন। তবে রসুনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো গ্যাসের ফ্লেমটা একেবারেই কিন্তু লোতে রেখে রসুনটাকেও কিন্তু একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবে রসুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে রসুনটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজলে কি হয়, রসুনটা তাড়াতাড়ি উপরে লালচে হয়ে যায়, ভেতরে কিন্তু কাঁচা থেকে যায়। সেই রসুনটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে রসুনটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে ঠিক এরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁচা লঙ্কার গায়ে ঠিক এরকম একটা সাদা দাগ ধরছে, ততক্ষণ অবধি কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর কাঁচা লঙ্কার এই হালকা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো দেখো, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছুকে বেশ একটু লালচে করে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি, একটা সাইডে রেখে দেবো। আর কড়াইতে যে রসুন ভাজা তেলটা রয়েছে না, এই রসুন ভাজা তেলটা আমি তিল বাটার মধ্যে দেবো। তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে আর ঘ্রাণটাও বেশ একটু অন্যরকম হবে। তো এখন আমি তিলটা বেটে নেব। তার জন্য দেখো, এখানে শিল আর নোড়া পেটে নিয়েছি। তিল কিন্তু শিলে বেটে যদি করা হয়, সেই তিল বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তার জন্য আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আর তিলটা কিন্তু এখন একটু উষ্ণ গরম রয়েছে, আর এরকম উষ্ণ গরম থাকা অবস্থায় যদি বেটে নেওয়া হয়, তাহলে দেখবে তিলটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে তিলটা বেশ একটু ফুলে ফুলে ওঠে, বেশ একটু হালকা মুচমুচে হয়, খুব সহজে বেটে নেওয়া যায়। তো এইভাবে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারেও বাটতে পারো। তবে তিলটাকে যদি এইভাবে শিলে বাটা হয়, তাহলে এই তিল বাটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। শিলে বাটা যে কোনো জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম, খুব সুন্দর টেস্টি হয়। তো এইভাবে অল্প অল্প করে ভাজা তিল দিয়ে খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব।
তো দেখো সবটুকু তিল প্রথমে একটু শুকনো করে বেটে নিলাম। আগে এইভাবে শুকনো করে বেটে নিতে হবে, তারপরে অল্প করে জল দিয়ে তিলটাকে আরও ভালো করে বেটে নিতে হবে। দেখো তিলটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি, আর তিলটা বাটার পরে দেখবে একেবারেই কিন্তু আঠালো হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে যে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে একদম মিহি করে বেটে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি নিরামিষ দিনে বানাও এই তিল বাটাটা, সেক্ষেত্রে তোমরা রসুনটা স্কিপ করতে পারো, মানে রসুনটা নাও দিতে পারো। সেক্ষেত্রে তোমরা রসুনের জায়গায় 1 চামচ কালো সর্ষে দিতে পারো, একটু কালো সর্ষে দিয়ে বেটে নিতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুগণ, আজকের এই তিল বাটার মধ্যে এইভাবে আমি একটু রসুন ভেজে বেটে দেবো, তাহলে দেখবে তিল বাটাটা খেতে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে একদম মিহি করে বেটে নিলাম। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে তিলটাকে সমস্ত কিছুর সঙ্গে আরও একবার একদম মিহি করে বেটে নেব। তিল অনেকে কাঁচা অবস্থায় বাটে, তবে এইভাবে একবার হালকা করে ভেজে তিলটাকে বেটে নিতে পারো, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, আর ঘ্রাণটাও কিন্তু অপূর্ব হয়। তিল ভাজার একটা নিজস্ব ঘ্রাণ আছে, তো এইভাবে যদি একটু হালকা করে ভেজে বেটে নেওয়া হয় তাহলে দেখবে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। গরম ভাতের প্রথম পাতে আর কিচ্ছু লাগবে না, এই তিল বাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো দেখো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে তিলটাকে সমস্ত কিছুর সাথে একদম মিহি করে বেটে নিলাম, আর বাড়তে বাড়তে এত সুন্দর একটা ঘ্রাণ পাবে, মনে হবে যেন এমনি এমনিই খেয়ে নিই। খেতে কিন্তু দারুণ লাগে। তিলটাকে খুব সুন্দর করে বেটে নেওয়ার পরে এর মধ্যে আমি যে রসুন ভাজা তেলটা কড়াইতে রেখে দিয়েছিলাম সেই রসুন ভাজা তেলটা দেবো। তোমরা চাইলে কিন্তু কাঁচা সর্ষে তেলও দিতে পারো, তবে আমি রসুন ভাজা তেলটা দিলাম, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো রসুন ভাজা তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, এই সময় একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমি তিল ভাজার সময় স্বাদ মতো লবণটা দিয়েছিলাম, প্রথম দিকে কিন্তু লবণের পরিমাণটা কম দিতে হবে। যে কোনো খাবারের লবণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো লবণটা কিন্তু একদমই পারফেক্ট আছে। সমস্ত তিল বাটাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর তিল বাটার উপরে এইরকম 1 থেকে 2 চামচের মতো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তাহলে যখন এই তিল বাটাটা আমি গরম ভাতের প্রথম পাতে ভাতের সাথে মেখে নেব, এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো ঘ্রাণটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। উপর দিয়ে একটা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে দেখো কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি তিলবাটা, যেটা গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো আজকের এই তিলবাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।